ওয়েলকাম ব্যাক। আজ আলোচনা করব অ্যানিমেল সেল নিয়ে। অ্যানিমেল সেল বা প্রাণী কোষ, যেটা আমাদের সবার মধ্যে আছে। যখন যারা আমরা ভিডিও দেখছি এখন, বা আমি যে বলছি, সবার মধ্যে আছে। এটা হলো আমাদের স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট। তো শুরু করা যাক অ্যানিমেল সেল নিয়ে। প্রথমেই আমাদের চোখে যেটা পড়ছে, এই ডার্ক একটা কালো কালারের বর্ডার। ঠিক আছে, বর্ডার কথাটা কেন বললাম, এটা হলো এই বাইরের এনভায়রনমেন্ট এবং এর ভিতরের সাইটোপ্লাজমকে পৃথক করে রেখেছে, তাই এটাকে বর্ডার বললাম আমি। তো এটাকে তো বর্ডার বললে হবে না, এর একটা নির্দিষ্ট নেম আছে যাকে বলা হয় সেল মেমব্রেন। এবার যারা আমার প্লান্ট সেলের ভিডিওটা দেখেছো তারা জানো যে এখানে কোনো সেল ওয়াল থাকে না। ঠিক আছে, সেল ওয়াল থাকে না। কী কারণে সেল ওয়াল থাকে না সেটা আমি আগে বলেছি আগের ভিডিওতে। যাই হোক, এটা হলো একটা সেল মেমব্রেন। এবার সেল মেমব্রেনটা কিন্তু পুরোপুরি হলো কন্টিনিউয়াস হয়। এই জিনিসটা আমি এখানে বানিয়েছি কারণ এটা হলো এক্সোসাইটোসিসের জন্য, মানে এর মাধ্যমে এক্সোসাইটোসিসের মাধ্যমে কিছু জিনিস বাইরে বেরিয়ে যায়, যেমন কিছু সিক্রেটারি ভেসিকল, ওটাকে বোঝানোর জন্য আমি এটা বানিয়েছি। নাহলে নর্মাল অবস্থায় এটা কন্টিনিউয়াস থাকে, পুরোপুরি এটা মিশে থাকে, এটার সাথে এটা পুরোপুরি যুক্ত থাকে। এটা বোঝানোর জন্য বানিয়েছি যে এর মাধ্যমে এক্সোসাইটোসিস এবং এন্ডোসাইটোসিস সম্পন্ন হয়। ঠিক আছে, ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্ট বা ইন্টারসেলুলার ট্রান্সপোর্ট যাই বলা হোক। ঠিক আছে, এবার আমরা যেই অর্গানেলসটার ব্যাপারে আলোচনা করব সেটা হলো পেরিক্সোজোম। এই যে পেরিক্সোজোম, এটাকে আমরা পেরিক্সোজোম বলছি। এবার পেরিক্সোজোমের ফাংশন কি, আমি শর্ট হিসেবে আলোচনা করব, যেগুলো একদম ব্রড, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আমি অন্য ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, পেরিক্সোজোম যে মূল কাজটা করে থাকে সেটা হলো ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশন, মানে ফ্যাটি অ্যাসিডকে ভেঙে শক্তি উৎপন্ন করে। এছাড়া ডিটক্সিফিকেশনে পেরিক্সোজোম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ডিটক্সিফিকেশন অফ ইউরিয়া, ডিটক্সিফিকেশন অফ অ্যামোনিয়া অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা। ঠিক আছে, এছাড়া বাইল অ্যাসিড সিনথেসিসেও পেরিক্সোজোম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যাই হোক, এবার চলে আসি গলজি বডিতে। গলজি বডি আমরা দেখতে পাচ্ছি যে এর যে বড় মুখটা হলো এই যে নিউক্লিয়াসের দিকে আছে, এবং এই ছোট মুখটা আমাদের এই যে সেল মেমব্রেনের দিকে আছে। এটা হলো গলজি আই অ্যাপারেটাস। আমি আবার বলে নিই, যে এই ভিডিওটা দেখছো তারা প্লিজ দয়া করে প্লান্ট সেলের ভিডিওটা দেখে নাও, এর আগের ভিডিওটা, নাহলে এটা একটু বুঝতে অসুবিধা হতে পারে। যাই হোক, এই যে গলজি বডিটার একটা মুখ হলো এই নিউক্লিয়াসের দিকে আছে, এবং অপর দিয়ে এই পিছনটা কিসের দিকে আছে, সেল মেমব্রেনের দিকে আছে। এই মুখের মতো দিকটাকে বলা হয় সিস পার্ট, এবং এটা হলো ট্রান্স পার্ট। এটা হলো সিস পার্ট, এটা হলো ট্রান্স পার্ট। এটা কেমন, এটা একটা টানেলের মতো স্ট্রাকচারের মতো গঠন করে, যে যার মাধ্যমে এখান থেকে কিছু হলো মানে মেমব্রেন, এই ছোট ছোট ভেসিকলস এর মধ্যে এন্টার করে। যে ভেসিকলসগুলির মধ্যে প্রোটিন থাকতে পারে, ফ্যাট থাকতে পারে, বা অ্যামাইনো অ্যাসিডস অ্যান্ড ফ্যাটি অ্যাসিড থাকতে পারে, যেগুলো এখানে প্রসেসিং হয়, প্যাকেজিং হয়, লেবেলিং হয় এবং ডেলিভার্ড হয়। কোথায় ডেলিভার্ড হয়, এক্সোসাইটোসিসের মাধ্যমে বাইরে চলে যেতে পারে, সাইটোস্কেলিটনের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়ে ভিতরে অন্য কোনো জায়গায় যেতে পারে। যাই হোক, ওটা পরে আমরা আলোচনা করছি। তাহলে এটা সিস পার্ট এবং ট্রান্স পার্ট। সিস পার্টের মাধ্যমে এন্ট্রি করে এবং ট্রান্সপার্টের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। ঠিক আছে, এছাড়া এই গলগি অ্যাপারেটাস কীভাবে প্রসেসিং, প্যাকেজিং, লেবেলিং এগুলো করে, এগুলো আমরা গলগি বডির ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, হয়ে গেল। এবার চলে আসি মাইটোকন্ড্রিয়া। এবার আমাদের বাড়িতে যেমন ইলেকট্রিসিটি কোথার থেকে আসে, ইলেকট্রিসিটি প্ল্যান্ট থেকে, তাই তো, তেমন আমাদের বডিতে এনার্জি কোথার থেকে আসে, মাইটোকন্ড্রিয়া থেকে। যেমন আমাদের বাড়িতে এনার্জি আসে হলো ইলেকট্রিকের ফর্মে, তাই তো, ইলেকট্রিক কারেন্টের ফর্মে, এসি কারেন্ট থেকে ডিসি কারেন্টে কনভার্ট করা হয়। তেমন এই মাইটোকন্ড্রিয়াতে এনার্জি কিভাবে উৎপন্ন হয়, এটিপি হিসেবে। ঠিক আছে, এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে এডিপি বা অ্যাডিনোসিন ডাইফসফেটের সঙ্গে পিআই বা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে, এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই অ্যাডিনোসিন ট্রাইফসফেট
বিভিন্ন সেলুলার যে সমস্ত ওয়ার্ক আছে সেই সমস্ত সেলুলার অ্যাকশনে অংশগ্রহণ করে। এছাড়া বিভিন্ন ট্রান্সপোর্ট, যে সমস্ত অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আছে সেগুলোতে অংশগ্রহণ করে, বিভিন্ন রকমের নতুন ম্যাটেরিয়াল সিনথেসিসে অংশগ্রহণ করে। এই জন্য এই মাইটোকন্ড্রিয়াটাকে বলা হয় হলো কোষের শক্তিঘর। ঠিক আছে, কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ দ্য সেল, মানে আমাদের পাওয়ার হাউস। এই মাইটোকন্ড্রিয়াটা পাওয়ার হাউস হিসেবে কাজ করে। এই মাইটোকন্ড্রিয়াতে তার মানে কি হয়, অক্সিজেনের উপস্থিতিতে বিভিন্ন খাদ্যাবলীর ভাঙন ঘটে এবং সেগুলো জারিত হয়ে শক্তি উৎপন্ন করে। ঠিক আছে, বোঝা গেল? এবার আমরা চলে যাচ্ছি এই গোল স্ট্রাকচারটাতে। আশা করি সবাই দেখে বুঝতে পেরেছো, এটা হলো নিউক্লিয়াস। ঠিক আছে, এই পুরো স্ট্রাকচারটাকে বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে যে এই ব্লু কালারের যে স্ট্রাকচারটা আছে ওটার নাম হলো নিউক্লিওলাস। ডিফারেন্সটা বোঝার চেষ্টা করবে, নিউক্লিওলাস। ঠিক আছে, নিউক্লিওলাস। নিউক্লিয়াসটা কি? নিউক্লিয়াসটা হলো পুরো 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 হলো সেলুলার অর্গানেলসটা, আর নিউক্লিওলাস হলো এই সেলুলার অর্গানেলসটারই একটা পার্ট, মানে নিউক্লিওলাস হলো নিউক্লিয়াসের পার্ট। নিউক্লিওলাসটা কি? নিউক্লিওলাসটা একটা বোতামের মতো, যেমন এক রিমোটের মধ্যে বোতাম থাকে, রিমোটটা হলো নিউক্লিয়াস, নিউক্লিওলাসটা হলো বোতাম। এই নিউক্লিওলাস থেকে নানা রকম সিগন্যাল যায় রাইবোজোমস, এন্ডোপ্লাজমিক রেটিকিউলামস, মাইটোকন্ড্রিয়া ইত্যাদিতে, যারা বলে এই অ্যাকশনটা করো বা এই অ্যাকশনটা স্টপ করো, এই অ্যাকশনটাকে ইনহিবিট করো। মানে এটা একটা সিস্টেমের মতো যেটা সবাইকে সিগন্যাল দেয় এবং বলে তোমাকে এইটা করতে হবে, তোমাকে ওইটা করতে হবে, সবার আলাদা আলাদা কাজ। ঠিক আছে, এবার এই যে জালক আকৃতি যেটাকে দেখা যাচ্ছে ওটাকে বলা হয় ক্রোমাটিড। ঠিক আছে, ক্রোমাটিডটা হলো একটা জেনেটিক ম্যাটেরিয়াল। এই ক্রোমাটিডগুলো কি নর্মাল অবস্থায় কি এইভাবে জালক আকৃতি ওভাবে অবস্থান করছে, কিন্তু আমরা যখন সেল ডিভিশন দেখব তখন দেখতে পারবো যে এই ক্রোমাটিডগুলো পরে বাউন্ড করে, নিজেদের মধ্যে বাউন্ড করে ক্রোমোজোম তৈরি করে। ঠিক আছে, এই ক্রোমোজোম তৈরি করে সেলুলার ডিভিশনের সময় রেপ্লিকেশন করে তারা দুটা পরস্পর আলাদা সেলে বিভক্ত হয়ে যায়। সেগুলো সব পরে দেখা যাবে। যাই হোক, তার মানে নিউক্লিয়াসটা বোঝা গেল। নিউক্লিয়াসটা হলো কোষের ব্রেন হিসেবে কাজ করে, যেখান থেকে সবাইকে সিগন্যাল দেওয়া হয়। এবং এই কোষের ভিতরে যে ক্রোমাটিডগুলো থাকে যেগুলো হলো জেনেটিক ম্যাটেরিয়াল। জেনেটিক ম্যাটেরিয়াল বলতে কি বোঝাচ্ছে? জেনেটিক ম্যাটেরিয়াল মধ্যে বোঝাচ্ছে এটি হলো এই কোষটার সমস্ত বৈশিষ্ট্য বহন করে নিয়ে যাচ্ছে, এবং কোষের সমস্ত বৈশিষ্ট্য বহন করে নিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, যখন এই কোষটি ডিভিশন করবে, এই ম্যাটেরিয়ালগুলোর জন্য এই কোষটি থেকে সম বৈশিষ্ট্য সম্পূর্ণ একটি নতুন কোষ তৈরি হবে। তাহলে বোঝা যাচ্ছে এগুলো কত ইম্পর্টেন্স, প্রচণ্ড ইম্পর্টেন্ট। এগুলো কোষটাকে হলো রেগুলেট করছে, এই কোষের বৈশিষ্ট্য থেকে বহন করে নিয়ে যাচ্ছে, এবং যে পরবর্তী যে কোষটা তৈরি হবে সেই কোষটারও বৈশিষ্ট্য এ বহন করে নিয়ে যাচ্ছে এবং সম বৈশিষ্ট্য সম্পন্ন কোষ উৎপন্ন করতে সক্ষম। বোঝা যাচ্ছে? এবার আমরা চলে যাই মাইক্রোফিলামেন্ট এবং মাইক্রোটিউবিউল। মাইক্রোটিউবিউল এগুলোকে একসাথে বলা হয় সাইটোস্কেলিটন। ঠিক আছে, এবার দেখো এর মধ্যে সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজমের বাইরে সেল মেমব্রেন আছে। মনে করো একটা বেলুনের ভিতরে তুমি জল ভরলে, বেলুনটার উপরে চাপ পড়বে তো, হ্যাঁ কি না? বেলুনটা ফেটেও যেতে পারে, তেমন এর উপরে তো চাপ পড়ছে, এ তো ফেটে বাইরে বেরিয়ে যেতে পারে। তো এই মাইক্রোফিলামেন্ট এবং মাইক্রোটিউবিউলগুলি এর মধ্যে একটি জালকাকার বিন্যাস সৃষ্টি করে, যে জালকাকার বিন্যাসটা 3D স্ট্রাকচার হিসেবে দেখানো যাবে, কিন্তু এখন তো এইভাবে দেখালে তুমি কিছুই বুঝতে পারবে না। যাই হোক, এটুকু মনে রাখো যে এটা কোষকে স্টেবিলিটি প্রদান করে, মানে কোষকে ধরে রাখে। যেমন আমাদের বাড়ির পিলার আমাদের বাড়িকে ধরে রেখেছে, তেমন এই সাইটোস্কেলিটনগুলো একটি কোষকে ধরে রাখে। ঠিক আছে, বোঝা গেল? এবার চলে আসছি আমরা এই ঠিক নিউক্লিয়াসের বাইরে লাল লাল গুটি 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 কিছু নীল কালারের অর্গানেলস দেখা যাচ্ছে, তাই তো? এগুলোকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মানে কি? রাফ মানে কি? অমসৃণ মানে কি? কোনো সারফেসে যখন কিছু লেগে থাকবে, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি লেগে থাকে? রাইবোজোম লেগে থাকে। যে রেড কালারের স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ ওগুলো আর কিছুই না, নাথিং বাট দে আর রাইবোজোমস। ঠিক আছে, রাইবোজোমসের ফাংশন আমরা পরে পড়ছি, আগে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাকে দেখে নিই। ঠিক আছে, দেখে নিলাম রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তার ঠিক পাশে আছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হলো ভালো ছেলে, যার গায়ে ধুলাবালি লেগে থাকে না, সে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাই ওর নাম স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এবার আমরা কাজ দেখে নিই। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে?
রাইবোজোমে যে সমস্ত প্রোটিনগুলো উৎপন্ন হচ্ছে সেই সমস্ত প্রোটিনগুলোকে এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাকে নিয়ে ভেসিকলস আকারে প্যাক করে। এছাড়া কিছু যদি মডিফাই করার দরকার হয়, যেমন যদি কোনো অ্যামাইনো অ্যাসিডকে, কোনো রাইবোজোম কোনো অ্যামাইনো অ্যাসিডকে পেপটাইড বন্ডের মাধ্যমে বাইন্ড করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে পাঠালো। এবার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে এই নিউক্লিওলাস থেকে সিগন্যাল আসলো যে তুমি এক অণু কার্বোহাইড্রেট অ্যাড করো, বা এক অণু ফ্যাটি অ্যাসিড অ্যাড করো, বা অন্য কিছু অ্যাড করো, বা কিছু মিনারেলস অ্যাড করো, বা কিছু কোএনজাইম অ্যাড করো। তো সে ওই অ্যাডটা করে এই ভেসিকলসটাকে পাঠিয়ে দিবে গলজি অ্যাপারেটাসে। গলজি অ্যাপারেটাসে ফার্দার প্রসেসিং হবে। ঠিক আছে, বোঝা গেল? এবার চলে আসলাম স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। এটা যেমন আমি কি বললাম, প্রোটিন সিনথেসিসে ইনভলভ থাকে। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন বাদে যে সমস্ত জিনিসগুলো আছে, যেমন কোলেস্টেরল, কিছু স্টেরয়েড হরমোনস, এগুলো সিনথেসিসে ইনভলভ থাকে। এছাড়া মাসেল কন্ট্রাকশনের সময় তোমরা সবাই শুনেছো সার্কোপ্লাজমিক রেটিকুলাম নামে একটা স্ট্রাকচার। ওটা আর কিছুই না, ওটা হলো মাসেল সেলের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, মাসেল সেলের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যার মধ্যে ক্যালসিয়াম সঞ্চিত থাকে। মানে এটি ক্যালসিয়াম স্টোরেজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তার মানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ক্যালসিয়াম স্টোরেজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বোঝা গেল? এবার চলে আসি আমরা এই লাল স্ট্রাকচারগুলোতে। এই লাল লাল স্ট্রাকচারগুলো দেখে নিচ্ছি আমরা দেখতে পাচ্ছি, ভালো মতো দেখলে বুঝতে পারবে এই লাল স্ট্রাকচারগুলি কোষের ভিতরে যেমন আছে তেমন, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে যেমন আছে, যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলির বাইরেও আছে। মানে সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে বা ডিফিউজলি অবস্থান করছে, তাই তো? এই যে সব জায়গায় আছে। যেমনটা আমরা দেখেছিলাম প্রোক্যারিওটিক সেলেও দেখেছিলাম, আমরা প্ল্যান্ট সেলেও দেখেছিলাম। এই রাইবোজোম, যেগুলো ফ্রি রাইবোজোম, সেগুলো কি করছে? সেগুলো অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন করছে। অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন করে ডাইরেক্ট সাইটোপ্লাজমে রিলিজ করছে। সেগুলো ফার্দার প্রসেসিং হচ্ছে, সেগুলো মেকানিজম পরে দেখা যাবে। এই যে রাইবোজোমগুলো হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে ইনভলভ আছে, ওগুলো তার যে সমস্ত সিনথেসিস ম্যাটেরিয়ালগুলো সাইটোপ্লাজম থেকে নিয়ে সে ওই নির্দিষ্ট প্রোটিন সিনথেসিস করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে পাঠাচ্ছে ফার্দার প্রসেসিংয়ের জন্য। বোঝা যাচ্ছে? ঠিক আছে, এবার চলে আসবো, পেরক্সিজম তো হয়ে গেল। এবার চলে আসবো লাইসোজোম। লাইসোজোম হলো কিছু থলি যার মধ্যে কিছু এনজাইম ভরা থাকে। ঠিক আছে, লাইসোজোম হলো কিছু থলি যার মধ্যে কিছু এনজাইম ভরা থাকে। এই পেরক্সিজমের ভিতরেও সেম এনজাইম ভরা থাকে, তাই জন্য না বিটা অক্সিডেশন সম্ভব। যদি এনজাইম না থাকতো, ইন্ট্রাসেলুলার এনজাইম, বিটা অক্সিডেশন কি সম্ভব হতো? অক্সিডেশন করার জন্য অক্সিডেটিভ এনজাইম আছে এর মধ্যে। কিন্তু লাইসোজোম একটু অন্যরকম কাজ করে। লাইসোজোম কি করে? মনে করো এই যে রাইবোজোমটা, এই রাইবোজোমটা মানে নন ফাংশনাল, মানে এর কোনো ফাংশন নেই। তখন কি করবে? নির্দিষ্ট কিছু, এই যে রাইবোজোমগুলো যে দেখতে পাচ্ছ, এই রাইবোজোমগুলোকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিজেদের যে গায়ের মধ্যে সেখানে র্যাপ করে নেবে। র্যাপ করে নেওয়ার পরে এই লাইসোজোম এসে বাইন্ড করবে, এবং এই লাইসোজোমের ভিতরে কিছু এনজাইম আছে যেটাকে বলা হয় হাইড্রোলাইটিক এনজাইম বা আর্দ্র বিশ্লেষণকারী এনজাইম। ঠিক আছে, যেগুলো হলো আর্দ্র বিশ্লেষণ করে। আর্দ্র বিশ্লেষণ মানে তো জানো সবাই, আশা করি। তাহলে কি করে? লাইসোজোমটা এসে যে সমস্ত ওন আউট অর্গানেলস বা যেগুলো নন ফাংশনাল অর্গানেলস, সেগুলোকে নষ্ট করে। এবার অর্গানেলস তো শুধু না, একটা কোষেরও তো নির্দিষ্ট বয়স হয়, তাই তো? কোষটাও তো নষ্ট হবে। এবার কোষ যখন নষ্ট হয়, তখন কি হয়? কোষকে নষ্ট করার সময় এই লাইসোজোমগুলো ফেটে যায়। লাইসোজোমগুলো যখন ফেটে যায়, এই যে এনজাইমগুলো আছে সমস্ত কোষে ছড়িয়ে পড়ে এবং কোষটা বিনষ্ট হয়ে যায়। যে কোষটা ফার্দার কোনো ম্যাক্রোফেজ বা অন্যান্য ইমিউন সেল দ্বারা ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে বডি থেকে বের করে দেওয়া হয়, সেটা আমরা পরে অন্য ভিডিওতে আলোচনা করব। যাই হোক, তার মানে বোঝা গেল লাইসোজোম হলো বিনষ্ট করতে সাহায্য করে। মানে পুরনো যে সমস্ত জিনিস আমাদের দরকার নেই, সেগুলোকে বিনষ্ট করতে সাহায্য করে। এবং লাইসোজোম দেখা যাচ্ছে নিজের কোষের মৃত্যুর কারণ ঘটে, তাই লাইসোজোমকে সুসাইডাল ব্যাগও বলা হয়। ঠিক আছে, লাইসোজোমকে সুসাইডাল ব্যাগও বলা হয়। এছাড়া লাইসোজোমকে গার্বেজ সিস্টেমও বলা হয়। গার্বেজ সিস্টেম বলার কারণ কি? মানে এটি ভাবো যে রাইবোজোমটা নন ফাংশনাল, তার মানে তো রাইবোজোমটা একটা গার্বেজটাকে হাঁটানোর কাজ করে এই লাইসোজোমটা। বোঝা গেল? মোটামুটি আমরা সমস্ত অর্গানেলসই কভার করে নিয়েছি। যদি কোনো অর্গানেলস বাকি থাকে তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানাও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য ভিডিও বানাই, আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না। তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়
দয়া করে ক্ষমা করো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আরও এরকম ভিডিও দেখার জন্য দয়া করে লাইক সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটাতে ক্লিক করে রাখো, যাতে যখন আমি নতুন কোনো ভিডিও দিব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ।